আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাইয়া আজকে আমরা তোমরা যারা ক্লাস 9-10 আছো তাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে সেই বইয়ের প্যাসেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো আমাদের ইএফটি রিডিং ক্লাস 9-10 ইউনিট 10 লেসন 2। ইএফটি রিডিং বলতে কি বোঝায়? ইংলিশ ফর টুডে রিডিং। মানে আমাদের এই ক্লাসগুলোর এই যে এখন থেকে প্রতিদিন আমরা ইএফটি রিডিং এর ক্লাস দিব, অর্থাৎ প্রতিটা গুরুত্বপূর্ণ যে প্যাসেজ গুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলোও দিব। এই প্যাসেজ গুলো আমরা করব অনুবাদ করে সুন্দর করে পড়বো। প্যাসেজ থেকে একটা ওয়ার্ড আমার না পারবো, এখন কোনো ওয়ার্ড থাকবে না, এরকম ভাবে আমরা প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্যাসেজ সুন্দর করে পড়বো। কেন পড়বো দেখো, আমরা গ্রামার করি অথবা ইংলিশে ভালো করতে হলে, যে কোনো গ্রামার হোক ফার্স্ট পেপার হোক, ইংলিশ ভালো করতে হলে তোমাকে এর অর্থ জানা লাগবে। তো অর্থ আমরা একবার তো শেখা যায় না, অর্থ ধীরে ধীরে আস্তে আস্তে শিখতে হয়। তো আমাদের অর্থ শেখার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো আমাদের ইংলিশ টেক্সট বুক। টেক্সট বুকের যে অর্থগুলো আছে, টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে ইংলিশ তোমার অর্থকর পরে একেবারে সহজে হয়ে যাবে তোমার জন্য। তো আমরা অনেকেই ইংলিশ টেক্সট মানে ইংলিশ যে টেক্সট বুকটা এটা পড়ি না, অনীহা। টেক্সট বুক পড়তে অনেক অনীহা। টেক্সট বুক পড়তে আমাদের ভালোই লাগে না। তো এই টেক্সট বুক কিভাবে পড়তে ভালো করতে হয় সেভাবে আমরা একটা করে প্যাসেজ এরকম আলোচনা করব অনুবাদ সহকারে। দেখো কিভাবে সাজাইছি ক্লাসটা, একবার দেখো। দেখো এই ক্লাসটা দেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। এই দেখো একটা ইংলিশ তোমার যে প্যাসেজ, কিন্তু এটা তোমার ইউনিট 10 এর যে ড্রিমস চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে লেসন 2 এটা, ঠিক আছে? তো দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, এই এই যে সেন্টেন্সটার পরে আমরা কি দিছি, এর অর্থ দিয়ে দিছি। তোমার কাজ কি, যে আমি ইংলিশ ফার্স্ট পেপারের যে টেক্সটটা আছে ওই টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা শিখতে পারলাম। এতে করে কি হলো, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ আমাদের মানে সক্ষমতা আসলো, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা দক্ষ হয়ে উঠবো, আবার টেক্সট বুকটা পড়া হয়ে গেল। তো এক ঢিলে দুই পাখি, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্যাসেজটা পড়ে ফেলি, ঠিক আছে? এই ক্লাসে কিন্তু আমরা কোনো প্রশ্ন সলভ করব না। যদি প্রশ্ন সলভ করতেই হয়, তোমরা এটা করার পরে টেস্ট পেপার থেকেই তোমরা অথবা গাইড বই থেকে তোমরা এর প্রশ্ন সলভ করবা, এমসিকিউ সলভ করবা। যেটা না পারবা তো সেটা আমার মেসেজ দিও, ঠিক আছে? তো যাই হোক, আর পরে হয়তো আমরা কি বলে প্র্যাকটিস ক্লাস আনতে পারি, সেটা পরের বিষয়। এখন দেখো আমরা ইংলিশ যে ফার্স্ট প্যাসেজ আছে সেটা আলোচনা করি। চলো এখানে কি আছে দেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার একজনের নাম। অসবর্ন জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? ইন চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল। অন 5 মে 5 মে 1911, 1911 সালের 5 মে প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করে চট্টগ্রামে, ঠিক আছে? এইভাবে ভেঙ্গে ভেঙ্গে অর্থ করবা, ঠিক আছে? এখানে অর্থ দেওয়া আছে, অর্থ আমি আর পড়াশোনা স্কিপ করে যাচ্ছি। তবে দেখো, শি ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট। এই ম্যারিটোরিয়াস মানে কি? মেধাবী। কি? মেধাবী। সে সে ছিল একটা মেধাবী স্টুডেন্ট, ছাত্রী ছিল। এক ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রামের একটা স্কুলের নাম ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল। ডক্টর খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়ে, চট্টগ্রামের ডক্টর খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়ের সে একটা মেধাবী ছাত্রী ছিল। ইডেন কলেজ ঢাকা, এবং ঢাকার ইডেন কলেজে, তাহলে সে ইডেন কলেজে পড়তো আর চট্টগ্রামে ওই স্কুলে পড়তো, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি, তারপরে এখানে দেখো অর্থ দেওয়া আছে, তুমি অর্থ এখান থেকে পড়লা। তারপরে আছে দেখো, ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। সরি, এখানে আমাদের হয়তো একটা সেন্টেন্স বাকি থেকে গেছে, হয়তো স্লাইডে ভুল তোলা হয়েছে। তো ওইখানে ওই সেন্টেন্সটা আছে, সে দেখি আমি ফার্স্ট বই থেকে দেখে বলতেছি। যাই হোক, এখানে ছিল
she graduated in philosophy, সে ফিলোসফিতে গ্রাজুয়েট করে মানে স্নাতক ডিগ্রি লাভ করে উইথ ডিস্টিংশন ফ্রম বেচুন কলেজ ইন কলকাতা, মানে কলকাতার বেচুন কলেজে সে কৃতিত্বের সাথে ফিলোসফিতে মানে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করে। এই সেন্টেন্সটা এখানে বাকি থেকে গেছিল, আমি বলে দিচ্ছি। তাহলে দেখো, ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা একজন সক্রিয় কর্মী ছিল। ইন দা অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, অ্যান্টি মানে বিরোধী, ব্রিটিশ মানে ব্রিটিশ, মুভমেন্ট মানে আন্দোলন, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে একটা সক্রিয় কর্মী ছিল, অ্যাক্টিভিস্ট মানে সক্রিয় কর্মী, ঠিক আছে। অল থ্রু হার লাইফ, তার জীবন ব্যাপী, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। অল থ্রু হার লাইফ, তার জীবন ব্যাপী সে ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল। ড্রিম দেখো এখানে V2 আছে, কিন্তু আমরা যদি দেখি তো দেখো ড্রিম নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো মনে করো এটা আমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তো ড্রিমের V2 কি বলো তো? DREAMT, ড্রিমড। V3 ও ড্রিমড, ঠিক আছে। এটা কি V2, ঠিক আছে, ড্রিমড। সে ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল অফ টু থিংস, দুইটা জিনিসের স্বপ্ন দেখেছিল, দুইটা জিনিস, ঠিক আছে। তারপরে দেখো একটা কোলন চিহ্ন দিচ্ছে, দিয়ে এখানে বলা হয়েছে এ সোসাইটি, সে একটা সমাজ চেয়েছিল, অর্থাৎ তার যে দুইটা স্বপ্ন ছিল, কি কি ছিল? এ সোসাইটি, একটা সমাজ, উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যবিহীন একটা সমাজ সে চেয়েছিল। তার মানে সে এমন একটা সমাজ চাইছিল যে সমাজে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না, ঠিক আছে। আর কি চাইছিল? অ্যান্ড এবং হার মাদারল্যান্ড, তার মাতৃভূমি, ফ্রি মানে মুক্ত, ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে, ফ্রম মানে থেকে, ব্রিটিশ মানে ব্রিটিশ, কলোনিয়াল মানে ঔপনিবেশিক, কলোনি মানে উপনিবেশ, আর কলোনিয়াল মানে ঔপনিবেশিক, এটা অ্যাডজেক্টিভ। রুল, রুল মানে শাসন, এখানে কিন্তু নিয়ম না, শাসন নিয়ম আর শাসন একই জিনিস। যাই হোক, তাহলে সে কি কি চাইছিল? সে একটা সোসাইটি চাইছিল যেখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না, আবার সে তার মাতৃভূমিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত দেখতে চেয়েছিলেন, ঠিক আছে। তার দুইটা দুইটা তোমার হলো উদ্দেশ্য ছিল, বা দুইটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি, সো তাই সে ডিসাইডেড, সে ডিসাইড করে বা সিদ্ধান্ত নেয়, টু ফাইট, ডিসাইড টু ফাইট, রুখে দাঁড়াতে, রুখে দাঁড়াতে অথবা যুদ্ধ করতে ডিসাইড করে বা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। এগেইনস্ট, ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার বা রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তারপরে সুন আফটার, তারপরে শীঘ্রই, প্রীতিলতা বিকেম, প্রীতিলতা হলো, বিকাম, বিকামের ভিটুল বিকেম, প্রীতিলতা বিকেম, প্রীতিলতা হয় দ্য হেড টিচার, মানে প্রধান শিক্ষক হয় বা শিক্ষিকা হয়, অফ নন্দকানন অপূর্ণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। তোমরা যারা চট্টগ্রামে আছো তারা তোমরা এটা জানো যে নন্দকানন গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। দেখো তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারে একটা পড়ে কানেক্টর, যে টপিক পড়ে, তো কানেক্টর টপিকে তোমাদের প্রায় দেখা যায় এরকম একটা গ্যাপ দিয়ে, কমা দিয়ে এটা দিচ্ছে, এরকম দিয়ে দিচ্ছে। তো তখন কিন্তু এই গ্রাজুয়ালি, তারপরে এরকম জাতীয় যেগুলি অ্যাডভার্ব আছে, যেগুলো আমাদের আবার কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, যেমন দেখো গ্রাজুয়ালি, তারপরে অ্যাকচুয়ালি, রিয়েলি, তারপরে আরো কি আছে, ইভেনচুয়ালি, এরকম কনসিকুয়েন্টলি, এই যে অ্যাডভার্ব গুলো আমাদের কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় মাঝে মাঝে। তো এই অ্যাডভার্ব গুলো তোমরা টেক্সট বই থেকে মুখস্থ করতেছো, আবার গ্রামার যখন করবো তখন আমরা এর অ্যাডভার্বের অর্থ মুখস্থ করে রাখবো। কানেক্টর যখন করব তখন আমরা এগুলো পাবো। তো এখনই বলে রাখলাম যে গ্রাজুয়ালি এখানে এটা এলওয়াই আছে, তাহলে অ্যাডভার্ব। দেখবা কি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে। প্রায় ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, ব্যতিক্রম তো আছে ইংরেজি নিয়মে। আর নাউনের সাথে যদি আমার এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো দেখো গ্রাজুয়ালি ধীরে ধীরে বা আস্তে আস্তে, ধীরে ধীরে সে জড়িয়ে ফেলে, ইনভলভ
হারসেলফ, সে নিজেকে জড়িয়ে ফেলে, ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট, সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ছিল, আর্মড মানে এখানে আর্মি, আর্মি কিন্তু বোঝাচ্ছে না, সশস্ত্র, আর্মিদের বাহিনী, সেনাবাহিনীদেরকে কেন আর্মি বলা হয়, কারণ তারা সশস্ত্র থাকে, মানে আর্মড মানে এখানে সশস্ত্র, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, রেজিস্ট্যান্স প্রতিরোধ, মুভমেন্ট মানে আন্দোলন, সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে সে নিজেকে জড়িয়ে ফেলে। এখানে একটা দেখো গুরুত্বপূর্ণ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হলো ইনভলভের পরে ইন বসে, ঠিক আছে, ইনভলভের পরে কি বসে, ইন বসে, ইনভলভ ইন, ইনভলভ ইন, ইনভলভ ইন। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তোমাদের যে এখন সম্প্রতি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা টপিক অ্যাড করে দিয়েছে, সেটা হলো তোমার প্রিপোজিশন। তো প্রিপোজিশনে তোমার ইনভলভ ইন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মুখস্থ করে রাখলা, ওখানেও কাজ লাগবে, ঠিক আছে। ইনভলভ ইন, তো নিজেকে জড়িয়ে ফেলে সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে। তো দেখো ভাই, আমরা এই যে প্যাসেজের সাথেই কিছু কিছু গ্রামার টপিক কিন্তু দেখাই দিচ্ছি। তো প্যাসেজটা দেখলে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তোমরা তো এটা বই থেকে, গাইডে বইতে অর্থ করে দেওয়া আছে, পড়তে পারতা, কিন্তু এই ক্লাসটা কেন করবা, ক্লাসটা কেন করবা তার কারণ হলো, তোমরা বাড়িতে যখন পড়বা তোমাদের একঘেয়েমি লাগবে। মনে করো তুমি এই শব্দটার অর্থ জানো না, এই শব্দটার মনে করো এই গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দের অর্থ জানো না, তুমি পড়ার সময় এই শব্দের এখানে আটকাই যাচ্ছ, আর পারছো না, আর সামনে পড়তে ভালো লাগতেছে না। বিশেষ করে আমি যখন পড়তাম আমার এরকম হতো যে আমি যখন পড়তাম একটা শব্দের অর্থ জানি না, বা একটা বুঝতে পারছি না এই অর্থটা, তখন ওই শব্দটার জন্য পুরো প্যাসেজটা আর পড়া হচ্ছে না, পড়া রেখে দিয়ে আমি অন্য পড়া পড়তাম। তার মানে ওইটা পড়া আমার অনীহা ছিল, মানে বেশি মজা পেতাম না পড়ে। তো তোমাদের মজা লাগানোর জন্যই কিন্তু এই ক্লাসটা। তো তোমরা এখান থেকে পড়তেছো একবার ফার্স্ট পেপারটা, এখান থেকে পড়ার পরে যখন ইংলিশ বই থেকে একবার ফার্স্ট পেপার পড়বা, অর্থ বিনা অর্থ না বাদ দিয়ে যখন পড়বা, তখন একেবারে ইজি হয়ে যাবে তোমাদের এটা, তোমরা তখন ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষ হয়ে যাবা। যাই হোক, তারপর আমরা যদি দেখি তারপরে স্লাইডে কি আছে। সূর্য সেন, এবার সূর্য সেনের পরিচয় দিচ্ছে। সূর্য সেন was a famous anti-British movement organizer and a revolutionary activist in Chattogram area at that time. দেখো, সূর্য সেন was a famous, সূর্য সেন ছিল একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। অ্যান্টি ব্রিটিশ মানে কি বলছিলাম ভাইয়া, বলো? অ্যান্টি ব্রিটিশ, অ্যান্টি মানে কি বিরোধী, ব্রিটিশ মানে ব্রিটিশ, অ্যান্টি ব্রিটিশ মানে ব্রিটিশ বিরোধী, মুভমেন্ট মানে আন্দোলন, অর্গানাইজার তার মানে অ্যান্টি ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, অর্গানাইজার মানে তোমার এখানে সংগঠক, অথবা অর্গানাইজার অর্গানাইজ করে, প্রতিষ্ঠা করে বা অনুষ্ঠিত করে, এরকম বলে না, অর্গানাইজ করা। তো অর্গানাইজার মানে সংগঠক এখানে, কিন্তু অন্য জায়গায় কথা আলাদা আছে, অর্গানাইজ মানে কোনো কিছু গঠিত করা বা অ্যারেঞ্জ করা, এগুলো। যাই হোক, তাহলে সে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ছিল, একটা বিখ্যাত সংগঠক ছিল, অ্যান্ড রেভলিউশনারি অর্থাৎ বৈপ্লবিক অ্যাক্টিভিস্ট মানে সক্রিয় কর্মী, বিপ্লবী সক্রিয় কর্মী ছিল বা কর্মী ছিল ইন চট্টগ্রাম, চট্টগ্রামের এরিয়া, চট্টগ্রাম এরিয়াতে অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম সেই সময়। ওকে, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মাঝে মাঝে প্রায় ক্ষেত্রে দুইটা কাজ করে, প্রিপোজিশনাল ফ্রেজ দুইটা কাজ করে, একটা হলো অ্যাডভার্বের কাজ করে, আর একটা হলো মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যাই হোক, ইন, ভাই এখানে এন থেকে গেছে, এনটা দিয়ে নেবা। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান, সূর্য সেন পরিকল্পনা করেছিল অ্যান্ড অ্যাটাক, একটা আক্রমণের পরিকল্পনা করেছিল, মানে আক্রমণ করবে সে পরিকল্পনা করেছিল, অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা চট্টগ্রামে অবস্থিত। তখন ইংরেজরা ওখানে মজা মাস্তি করতো। আর ওই ক্লাবটা কেন বিখ্যাত, তার একটা বিখ্যাত না বলতে গেলে কুখ্যাত। কুখ্যাত কেন, তার কারণ সামনের স্লাইডে আছে, দেখো। ওই দেখ, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, এই ক্লাবটা ওয়েল নোন, সুপরিচিত। এখন তোমাদের যে সাফিক্স প্রিফিক্স দিয়ে একটা গ্রামার পড়ে না, সাফিক্স প্রিফিক্সে এরকম মনে করে একটা সেন্টেন্স দিয়ে এখানে নোন দিয়ে রাখছে, নোন দিয়ে রাখছে, দিয়ে এখানে দিয়েছে যে এইটা তোমারে হয় সাফিক্স না প্রিফিক্স যোগ করতে হবে। তো এখানে নন থাকলে তোমরা প্রিফিক্স যোগ করবা কি, ওয়েল নন, ঠিক আছে, ওয়েল নন, ওয়েল
দিয়ে একটা ড্যাশ দিবা, তারপরে নন দিবা, ঠিক আছে? যাই হোক, সরি ড্যাশ না, ক্লোন। তো ওয়েল নন, নন থাকলে ওয়েল নন, নন মানে পরিচিত, শুধু পরিচিত, আর ওয়েল নন মানে সুপরিচিত, মানে খুব বেশি পরিচিত, ওয়াইড স্প্রেড পরিচিত। যাই হোক, দ্য ক্লাবটা ওয়েল নন ছিল, সুপরিচিত ছিল ফর ইটস নোটোরিয়াস সাইন। এই নোটোরিয়াস এর অর্থ কি জানো? কুখ্যাত। আমরা যে ফেমাস, পপুলার মানে জনপ্রিয়, বিখ্যাত বলি না, ফেমাস মানে বিখ্যাত, আর নটোরিয়াস মানে কুখ্যাত, মানে খারাপ কোনো কাজের জন্য খ্যাত। যাই হোক, এটার নটোরিয়াস সাইন, সাইন মানে চিহ্ন, এটার যে কুখ্যাত একটা চিহ্ন ছিল অ্যাট ইটস এন্ট্রান্স, এটার প্রবেশ দ্বারে, অর্থাৎ একটা ঘরের বা একটা বিল্ডিং এর প্রবেশ দ্বারে, প্রবেশ দ্বারটারে এন্ট্রান্স বলা হয়। তো ওই এন্ট্রান্স, এটার সামনে একটা ওই পাহাড়তলি ক্লাবের ঢোকার পথে ওইখানে লেখা ছিল একটা চিহ্ন, কুখ্যাত একটা চিহ্ন লেখা ছিল। সেই চিহ্নটা হলো তোমার সূর্য সেন ও সরি, সেই চিহ্নটা হলো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। ভাবতে পারো, আমাদের দেশে তারা এসে এখানে থাকছে, এখানে মজা মাস্তি করছে এবং আমাদেরকে দখল করছে, আবার তারাই আবার তাদের মানে তাদের ক্লাবে লিখে রাখছে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। ডগস মানে কুকুর, ইন্ডিয়ান মানে তো ইন্ডিয়াবাসী, ভারতবাসী। তখন তো আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম, তার মানে আমরাও এর মধ্যে আসি, ইন্ডিয়ার মধ্যে আমরা ভারতবর্ষে ছিলাম তখন। তো ডগস এবং ইন্ডিয়ারা, কুকুররা এবং ভারতবাসীরা নট অ্যালাউড, এখানে অ্যালাউড না। তার মানে ইন্ডিয়ার মানুষদেরকে বা আমাদেরকে, ভারতবর্ষের মানুষদেরকে ডগের সাথে তুলনা করা হয়েছে, যে কুকুররা এবং ইন্ডিয়ার এখানে আসতে পারবে না, ভারতবর্ষের এখানে আসতে পারবে না। ভাবতে পারো। যাই হোক, তো এখানে এই যে চিহ্নটা ওই ওই যে এন্ট্রান্স দরজায় ছিল, তো এটা নটোরিয়াস সাইন বলা হয়েছে, ঠিক আছে? যাই হোক, এখানে ছিল সূর্য সেন অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড মানে কি? নিযুক্ত করা। সূর্য সেন অ্যাসাইন্ড, সূর্য সেন নিযুক্ত করেছিল প্রীতিলতা, প্রীতিলতাকে নিযুক্ত করেছিল টু লিড এ টিম অফ 10 থেকে তোমার 12, 10 থেকে 12 জনের একটা টিম, একটা দলকে লিড করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য প্রীতিলতাকে নিযুক্ত করে। প্রীতিলতা কিন্তু একটা মেয়ে, কিন্তু ও একটা টিম লিড করছে, সেই টিমটা 10 থেকে 12 জন পুরুষের, বুঝতে? মেন, দেখো 10 থেকে 12 জন পুরুষের একটা টিম, সে তাকে লিড করার জন্য তাকে অ্যাসাইন করে টু অ্যাটাক। এই টিমটা কি করবে? টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবটা অ্যাটাক করবে, অ্যাটাক করার জন্য, ঠিক আছে? তারপর আছে দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। দ্য রেইড মানে এই যে তোমার আকস্মিক আক্রমণ, এই যে আকস্মিক আক্রমণ বা এই আক্রমণটা, দ্য রেইড, এই আক্রমণটা সাকসেসফুল, ওয়াজ সাকসেসফুল মানে সফল হয়েছিল। বাট কিন্তু প্রীতিলতা, প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা কিন্তু একটা পুরুষের ছদ্মবেশে ছিল, ড্রেসড অ্যাজ এ ম্যান, একটা পুরুষের ছদ্মবেশে থাকা প্রীতিলতা ফেইল, ব্যর্থ হলো টু গেট আউট অফ দ্য ক্লাব, ক্লাব থেকে বেরিয়ে আসতে, ক্লাব থেকে বেরোতে বা ক্লাব থেকে বের হতে তোমার ব্যর্থ হয়। দেখো, প্রীতিলতা ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, এটা কিন্তু সেন্টেন্স, কিন্তু প্রীতিলতার পরে একটা কমা দিছে, দিয়ে একটা একটা লিখছে, লেখার পরে আবার কমা দিছে। এইভাবে একটা গ্রামার টপিক আছে, সেটা হলো অ্যাপোজিটিভ। সেটা কি? অ্যাপোজিটিভ। অ্যাপো, তোমরা যখন ইন্টারে উঠবা অর্থাৎ এসএসসি লাইফে উঠবা, তখন এটা তোমাদের মডিফায়ারে অনেক কাজে লাগবে, ঠিক আছে? তো এখন জেনে রাখো, এখন জেনে রাখলে তখন স্যারেরা প্রশ্ন করলে তোমরা বলতেই পারবা, ঠিক আছে? তো অ্যাপোজিটিভটা কি করে? অ্যাপোজিটিভটা একটা মানে অ্যাপোজিটিভ যার পরিবার, মানে যার অ্যাপোজিটিভ আমরা দিচ্ছি, প্রীতিলতার অ্যাপোজিটিভ দিচ্ছি না, তো প্রীতিলতা সম্পর্কে এক্সট্রা তথ্য দিবি। অ্যাপোজিটিভ কি করবে? যে নাউন, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। যেমন প্রীতিলতা ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, প্রীতিলতা ক্লাব থেকে বেরোতে ব্যর্থ হয়, এইটা তো সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো ওইটা কি করছে? ড্রেসড অ্যাজ এ ম্যান, এই প্রীতিলতার পরিচয় দিচ্ছে যে ড্রেসড অ্যাজ এ ম্যান, তার বিশেষায়িত করছে, তার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। সে ড্রেসড অ্যাজ এ ম্যান, একটা পুরুষের ছদ্মবেশে ছিল বা পোশাকে ছিল। তো অ্যাপোজিটিভ কি করে? তোমার এক্সট্রা তথ্য দেয়, মনে রাখবে অ্যাপোজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু এটা পজিটিভ। যাই হোক, তারপরে দেখো সে কমিটেড সুইসাইড, যখন সে বেরোতে পারলো না, মানে ধরা খেয়ে গেল, তখন সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করলো।
কমিটেড সুইসাইড আত্মহত্যা করলো বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড নেওয়ার মাধ্যমে মানে খাওয়ার মাধ্যমে। এই যে টেক, টেক বলতে এখানে কি দেখো খেয়ে অর্থ দিছি, কিন্তু টেকটা মানে আমরা জানি নেওয়া, কিন্তু এখানে খাওয়া অর্থ আসছে। খাওয়ার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে যদি আমরা দেখি খাওয়ার অর্থ আসে, দেখো গ্রামারও কিন্তু বোঝাই দিচ্ছি এখানে আমি। একটা হলো ইট, ইট মানে খাওয়া। আবার হ্যাভ, হ্যাভ মানেও, হ্যাভ মানেও খাওয়া অর্থ আসে, ঠিক আছে, খাওয়া, হ্যাভ মানে খাওয়া। আবার টেক, আবার কি ড্রিঙ্ক, তো ড্রিঙ্ক মানে পান করা, পানি খাওয়ার সময় ড্রিঙ্ক হবে। টেক, টেক মানে তোমার যেমন দেখো তোমার এই যে পটাশিয়াম সায়ানাইড কেমিক্যাল, ওইটা তো আমরা এমনিতে খাই না, খাই নিচ্ছি ইচ্ছাকৃত ভাবে, তো জোর পূর্বক মানে ওটা না চাইলেও নিতে হচ্ছে এরকম। যেমন মানুষ যারা ধূমপান করে, ধূমপান করার সময় কিন্তু খাওয়া হয় না, ওটা কি খাই, ওটা খেয়ে তার তার কোনো শারীরিক কোনো কাজে লাগে, লাগে না। আবার ওইটা খাওয়া তো বোঝায় না, কিন্তু তুমি নিচ্ছি ভিতরে, তখন টেক দেবে, ঠিক আছে, টেক। আর হ্যাভ আর ইট মানে খাওয়া, এই হ্যাভটা মনে হয় তোমার আমেরিকান ইংলিশে বেশি, মানে আমেরিকার যে ইংলিশটা ছিল ওখানে বেশি ব্যবহৃত হয়। আর হ্যাঁ ইটটা আমরা সচরাচর যে ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি সেটা অনেক হয়, ঠিক আছে। তারপরে দেখি, ওই দেখো টু অ্যাভয়েড অ্যারেস্ট, তাহলে যদি তোমার কাছে প্রশ্ন করা হয় যে সে প্রীতিলতা কেন সুইসাইড করছে, টু অ্যাভয়েড অ্যারেস্ট গ্রেপ্তার থেকে এড়াতে। এখন তোমরা বলতেই পারো যে গ্রেপ্তার থেকে এড়াতে কেন সুইসাইড করবো, সুইসাইড করে তো আমি সেই মরে যাচ্ছি, তাহলে গ্রেপ্তার হলে কি সমস্যা ছিল, সমস্যা ছিল। তারা তো আমার আমার তোমার মতো তো স্বার্থপর না, তারা দেশের কথা ভাবে। সে কি করছিল, সে ভাবছিল যে আমি যদি এখন ধরা পড়ে যাই তাহলে তারা এমন এতটাই অত্যাচার তারা আমার করবে যে আমি হয়তো সজ্ঞানে হতে পারি, আবার অজ্ঞানে হতে পারি, তাদের আমার দলের কথা বলে দিতে পারি। তখন তো আক্রমণ হতো গেরিলা যুদ্ধ, অর্থাৎ আক্রমণ করে আবার চলে আসবে। তার মানে হঠাৎ করে এক জায়গায় আক্রমণ করেছে, আবার চলে গেছে, পালাই গেছে, এরকম। তখন এরকম ভাবে যুদ্ধ করতো। তো তারা এরকম আক্রমণ করছে, করে তার দলের যে 10-15 জন ছিল তাদের সবাইকে বের করে দিতে পারিছে, কিন্তু ও বেরোতে পারি নাই। এখন ও যদি ধরা পড়ে গেছে, ওরা যদি গ্রেপ্তার হয়ে যায়, ওরা যদি টর্চার করা হয়, ও যদি ওই 10-15 জনের নাম বলে দেয়, অথবা তার যে সূর্য সেনের যে একটা আর্ম প্রেসিডেন্ট ছিল, মুভমেন্ট ছিল, পুরো দলের কথা যদি বলে দেয়, তখন কি করবে, তখন কি হলো তোমার হলো বলে দিলে তার দলের সমস্যা হবে না। তার দল যে একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের চেষ্টা করছে, এই কাজটা ব্যাহত হবে। এই জন্য সে দেশের সাথে ওই দলের সাথে সে নিজে আত্মহত্যা করে ছেড়ে দিয়ে, মানে আত্মহত্যা করে অ্যারেস্ট থেকে বাঁচছে, ঠিক আছে। তারপরে আছে শি প্রুভ দ্যাট, সে প্রমাণ করে দিয়েছে দ্যাট যে উমেন ক্যান, নারীরাও পারে ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক মেন, পুরুষদের মতো নারীরা কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট, সে আরো প্রমাণ করে দেয় যে উমেন, নারীরা, টু উমেন টু, নারীরাও, নারীদেরও নিডেড, নারীরাও প্রয়োজন, প্রয়োজন, টু বি প্রিফার্ড, প্রস্তুত হওয়া প্রয়োজন, নারীদেরও, নারীদেরও প্রস্তুত হওয়া প্রয়োজন, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, লাইফ তাদের জীবন, স্যাক্রিফাইস তাদের জীবন ত্যাগ করতে বা উৎসর্গ করতে প্রস্তুত থাকা উচিত বা প্রস্তুত থাকা প্রয়োজন, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, তোমার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য নারীদেরও, নারীদেরও প্রিপার থাকা উচিত বা প্রয়োজন, তাই বলছে এখানে। এখানে অর্থ দেওয়া আছে, দেখো তিনি তিনি আরো প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য নারীদেরও জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকা প্রয়োজন ছিল। তো এখানে তোমাদের কাছে আমি প্রশ্ন করি একটা, যে প্রশ্নটা ভালো করে উত্তর দিবা তোমরা। এই যে এখানে আছে লিভস, এইটা লিভস না লাইভস, LIVES, লিভ, লাইভস, এইটা দেওয়া আছে, বলো এর অর্থ কি, বলো। আমরা এই যে একটা এই লিভ, লিভ মানে কি, বাস করা, বানান কিন্তু একই, বাস করা। এখন এই লিভটারে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে পরে দিব, তখন কি দিতে হবে, এস বাই এস যুক্ত করবো না, লিভস, লিভস, এই লিভস মানে কি, বসবাস করা, তখন সিঙ্গুলার হবে, তখন লিভস, তাই না। আবার আমরা জানি কি LIF, লাইফ, লাইফ মানে কি, জীবন, তো এটা একটা জীবন, এর প্লুরাল কি হবে, লাইভস। তাহলে দেখো এইটা আর এইটা দেখতে একই, সব একই, বানানে একই, সব একই,
কিন্তু উচ্চারণ আলাদার জন্য আমার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। যখন ওই লাইফ থেকে এটা আসবে তখন লাইফস উচ্চারণ হবে, তখন কি হবে, লাইফস উচ্চারণ হবে। লাইফস উচ্চারণ হলে এর অর্থ কি, জীবন, অনেকগুলো জীবন এটা বল। আর আর তোমার এই যে লিভ থেকে যখন এটা আসবে তখন লিভস, এই লিভস মানে বসবাস করা, ঠিক আছে? তাহলে লাইফস আর লিভস এর মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম? পারছি, আশা করি পারছি। তোমরা যদি না বুঝো ভিডিও টেনে আবার একবার দেখো, বুঝতে পারবো। তো লিভস এবং লাইফস দেখালাম। স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তারপরে আছে দেখো, তারপরে যদি আমরা দেখি হার ড্রিম, কই গেল হার ড্রিম, তার স্বপ্ন ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশেষে ফাইনালি কি হলো, সত্যি হলো বা সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল মানে ওই ব্রিটিশদের শাসন কেম টু অ্যান ইন, অর্থাৎ শেষ হয়ে গেল ইন 1947। আমরা জানি 1947 সালে আমাদের ব্রিটিশ রুল শেষ হয়ে যায়। তো 1947 সালে ব্রিটিশ রুল শেষ হয়ে গেল। দো, যদিও শি কুডেন্ট সি ইট, সেটা দেখতে পারো না। দেখো দোটা এখানে একটা দেখো, একটা দুইটা ক্লজকে যুক্ত করছে। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, একটা ক্লজ, সে কুডেন্ট সি ইট, সেটা দেখতে পারলো না, একটা ক্লজ এর মাঝখানে দো দিয়ে যুক্ত করে এটা করছে। এখন আমরা জানি যে দুইটা ক্লজ যুক্ত থাকলে দুইটা সেন্টেন্স হয়, একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এন্ড অর বাট, ফর, এই যে ফ্যান ভয়েসের মধ্যে যেগুলো আছে ইট, এইগুলো থাকলে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকি যেগুলো সেগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এখান থেকে এই যে এখান থেকে এইটুকু, স্যার এটা না, হ্যাঁ এইটুকু, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা সিম্পল করবা আর কম্পাউন্ড করবা, ঠিক আছে? কম্পাউন্ড এবং সিম্পল করে করে দিবা, ঠিক আছে? করে তোমরা কমেন্ট বক্সে লিখবা, অথবা আমার আমার পেজে, তোমরা পেজে অথবা তোমার পেজে তুমি করবা, নক দিবা বা মেসেজ দিয়ে এটা লিখে দেবা। কমেন্ট বক্সে করলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তাছাড়া আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুকে একটা গ্রুপ আছে, গোল্ডেন একাডেমি হেল্পলাইন। যে কোনো সমস্যায় তোমার পাশে, ওই একটা গ্রুপে তুমি ওখানে গিয়ে পোস্ট করতে পারো, ঠিক আছে? আর তুমি যদি এটা ইউটিউবে দেখে থাকো, তাহলে ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, সেটা হলো গোল্ডেন একাডেমি। তো গোল্ডেন একাডেমিতে তোমরা গিয়ে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো ডিউরিং হার লাইফ টাইম, তার জীবনের সময়। তারপরে আছে কি, তারপরে কিছুই নাই, থ্যাঙ্কস, লাভ এন্ড লাভ ফর অল, সকলের জন্য ধন্যবাদ এবং ভালোবাসা। তিনটা জিনিস মনে রাখবা, লার্ন, প্র্যাকটিস এন্ড রিভাইজ। তোমরা শিখবা, প্র্যাকটিস করবা এন্ড রিভাইজ। শেখার তিনটা ধাপ এটা। তুমি প্রথম জিনিস, একটা যে কোনো জিনিস শিখবা, তারপর সেটা প্র্যাকটিস করবা, চর্চা করবা। তুমি যে কোনো ইংলিশ টপিক বা বাংলা টপিক যে কোনো জিনিস, তুমি প্রথম সেটা জিনিসটা তত্ত্বীয়ভাবে পড়বা, তারপরে সেটা নিজের মধ্যে প্র্যাকটিস করবা, তারপরে সেটা রিক্যাপ করবা, মনের মধ্যে রিভাইজ করবা। এই রিভাইজ বলতে শুধু বই পড়ে রিভাইজ দেওয়া যায় না। রিভাইজ বলতে আমি এখন চলতেছি, হাঁটতেছি, বা অথবা স্কুলে গেছি, ক্লাস হচ্ছে না, বসে আছি, অথবা আড্ডা দিচ্ছি, বা যে কোনো কাজ করতেছি, আমি একবার ভাবলাম কি কি পড়ছি সেটা ভাবলাম, আজকে সকালে কি পড়ছি সেটা ভাবলাম, বা এই ক্লাসে কি শিখছি, এখন তোমার রিক্যাপ করো, রিভাইজ করো মনে মনে। এই রিভাইজ বলতে আমি ওই রিভাইজ বোঝাচ্ছি না, ওটাও রিভাইজ করবা, সাথে সাথে মনের মধ্যে একটা জিনিস পাকানোর চেষ্টা করবা। তো সবকিছু ধন্যবাদ। আর গোল্ডেন একাডেমি তোমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবা, সেখানেও গুরুত্বপূর্ণ ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে আলোচনা করা হয়। আর আর কিছুই না, তোমরা এরপরে আমরা জাহির রেহানের প্যাসেজটা দিব। তো ততক্ষণ ভালো থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই।